হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি সূর্য, আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল ট্রাভেল উইথ সূর্য। টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছেন আজকে কোথায় এসেছি। আজকে আপনাদেরকে নিয়ে এসেছি কলকাতার অনেকগুলি দর্শনীয় স্থানের মধ্যে একটি, যার নাম মেটকাফে হল। এবার আপনাদেরকে বলি এই মেটকাফে হলে আসবেন কি করে। আপনারা যদি বাসে আসতে চান তো আপনাদের গন্তব্য রাখতে হবে মিলেনিয়াম পার্ক। সেই মিলেনিয়াম পার্কের অপোজিটে হচ্ছে এই মেটকাফে হল। আপনারা সামনে যে রাস্তাটি দেখছেন সেই রাস্তাটি হচ্ছে হেয়ার স্ট্রিট এবং এই সামনের রাস্তাটি হচ্ছে স্ট্যান্ড রোড। এই হেয়ার স্ট্রিট এবং স্ট্যান্ড রোডের সংযোগস্থলে হচ্ছে এই মেটকাফে হল। আপনারা যদি ট্রেনে করে আসতে চান তো আপনাদেরকে বিবিধিবাগ রেল স্টেশনে নামতে হবে। সেখান থেকে মিনিট 5 হাঁটলে আপনারা পৌঁছে যাবেন মেটকাফে হলের সামনে। সামনে দেখছেন মিলেনিয়াম পার্ক, সেই মিলেনিয়াম পার্কের অপোজিটে হচ্ছে আমাদের এই মেটকাফে হল। আপনারা যদি মেট্রো করে আসতে চান তাহলে আপনারা দমদম কবি সুভাষগামী মেট্রো ধরলে আপনাদেরকে চাঁদনি চক মেট্রো স্টেশনে নামতে হবে। গেট নম্বর 3 এবং গেট নম্বর 6 থেকে বেরিয়ে বাঁদিকে সোজা নাক বরাবর এগোলে আপনারা পেয়ে যাবেন এই মেটকাফে হল। যদি আপনারা হাওড়া এসপ্ল্যানেডগামী মেট্রো ধরেন তো আপনাদেরকে মহাকারণ মেট্রো স্টেশনের গেট নাম্বার A থেকে বেরিয়ে ডান দিকে সোজা নাক বরাবর কিছুটা এগোলে আপনারা পেয়ে যাবেন এই মেটকাফে হল। সামনে আপনারা দেখতে পাচ্ছেন এই হেয়ার স্ট্রিট। এই হেয়ার স্ট্রিটের সোজাসুজি হচ্ছে মহাকারণ মেট্রো স্টেশনটি। আপনারা পৌঁছে যেতে পারবেন এই মেটকাফে হলের সামনে। সামনে দেখতে পাচ্ছেন মেটকাফে হলের এন্ট্রি গেট। চলুন এবার প্রবেশ করতে চলেছি মেটকাফে হলের ভেতরে। ঢুকেই প্রথমে ডান দিকে আপনারা দেখতে পাবেন টিকিট কাউন্টার। এখানে টিকিটের দাম 20 টাকা মাথা পিছু। বলে রাখি এখানে টিকিট কিন্তু পুরোটাই অনলাইনে। কিউআর কোড স্ক্যান করে টিকিট কিনতে হবে এখানে। এই মেটকাফে হলে টিকিট কাটতে গেলে যে কোনো একজনের আইডি প্রুফ লাগবে। অবশ্যই আপনারা কিন্তু আইডি প্রুফ ক্যারি করবেন। আপনাদেরকে মেটকাফে হলের অনলাইন টিকিট দেখানোর চেষ্টা করলাম। সোমবার বাদ দিয়ে রোজ খোলা থাকে সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত। পাশে আছে পার্কিং স্লট। এর কথা আমরা অনেকেই জানি না। গোটা কলকাতাকে যদি চিনতে চাও, জানতে চাও এবং হাতে যদি কম সময় থাকে তাহলে তোমাদেরকে আসতেই হবে এই মেটকাফে হলে। কলকাতার অন্যতম হেরিটেজ বিল্ডিংগুলোর মধ্যে হচ্ছে এই মেটকাফে হল। বিশাল বিশাল থাম দিয়ে সাজানো এই বিল্ডিংটা প্রথমে দেখলে গ্রিক মন্দিরের কথা মনে করিয়ে দেবে। চারিধারে রয়েছে 30টি কর্নেথিয়ান পিলার, যার এক একটির উচ্চতা 36 ফুট এবং এই বিল্ডিংটির বেসমেন্ট গ্রাউন্ড থেকে
প্রায় 10 ফুট উঁচুতে অবস্থিত। 2018 সালে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এই হলটির রিনোভেশনের দায়িত্ব নেয় এবং পরে এই বিল্ডিংটিকে হেরিটেজ বিল্ডিং হিসেবে ঘোষণা করা হয়। এবার তোমাদের এই মেটক্যাফ হলের সম্পর্কে কিছু অজানা তথ্য দিয়ে রাখি। ইন্ডিয়ার গভর্নর জেনারেল চার্লস দি মেটক্যাফ এর নামে এই হলটির নামকরণ করা হয় দি মেটক্যাফ হল, কারণ ভারতীয় প্রেসে তার অবদান সত্যি অনস্বীকার্য। 1840 থেকে 1844 সালের মধ্যে সি.কে. রবিনসনের বানানো ডিজাইন দ্বারা এই মেটক্যাফ হলটি তৈরি করানো হয়। 1844 সালে এই মেটক্যাফ হল যেটি দেখছেন সেটিকে তখন ব্যবহার করা হতো পাঠাগার হিসাবে। তখন তার নাম ছিল ইম্পেরিয়াল লাইব্রেরি। ধীরে ধীরে প্রবেশ করছি মেটক্যাফ হলের সামনে। দেখো বেশ কয়েকটা সিঁড়ি রয়েছে, এগুলোকে পেরোতে হবে, তারপরেই আমি প্রবেশ করতে পারবো মেটক্যাফ হলের ভেতরে। সিঁড়ি বেয়ে চলে এলাম মেটক্যাফ হলের বেসমেন্টে। এখানে অনেক আলপনা রয়েছে, বেশ সুন্দর লাগছে এই আলপনাগুলো দেখতে। বেসমেন্ট থেকে সমগ্র মেটক্যাফ হলের সামনের দৃশ্য দেখানোর চেষ্টা করলাম। বিশাল বিশাল থাম সহ মেটক্যাফ হলের দৃশ্য সামনে আপনারা দেখতে পাচ্ছেন। মেটক্যাফ হলের মেইন গেট, মেইন গেটের ভেতরে প্রবেশ করলাম এবং নিচে খুব সুন্দর আলপনা দেওয়া হয়েছে। মেইন গেট দিয়ে ঢুকে দেখতে পেলাম একটি বিরাট বড় হলঘর। এই হলঘরের একটি প্রান্তে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার কলকাতা সার্কেল সেলিব্রেট করছে ভারতবর্ষের 75তম স্বাধীনতা দিবস। তার তিরঙ্গার একটি বিরাট বড় ব্যানার আপনারা দেখতে পাবেন, খুব সুন্দর লাগছে দেখতে। ধীরে ধীরে সামনের দিকে প্রবেশ করলাম। সামনে প্রবেশ করার সাথে সাথেই প্রথমেই ঢুকে পড়লাম একটি ঘরে। সেই ঘরে রয়েছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার বিভিন্ন জায়গার কনজারভেশনের যে কাজগুলি চলছে তার প্রদর্শনী, মানে বিভিন্ন ঐতিহাসিক জায়গা যেখানে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া রক্ষণাবেক্ষণের কাজ করছে তার কিছু ছবি, যার মধ্যে আছে বিভিন্ন মন্দির, মসজিদ, হেরিটেজ বিল্ডিং, আরো অনেক কিছু। এবং সেই সাথে এই ঘরটিতে রয়েছে তৎকালীন কলকাতার অন্যতম জায়গাগুলি এবং সেগুলি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পোস্টারে ফুটিয়ে তোলা হয়েছে। মেটক্যাফ হলে কনজারভেশনের ছবিগুলি রয়েছে, প্রথমে কেমন অবস্থায় দেখতে ছিল এবং রেনোভেশনের পরে কেমন দেখতে হয়েছে তাই ফুটিয়ে তোলা হয়েছে এই ঘরে। চার্লস মেটক্যাফ মাত্র 1 বছরের জন্য ভারতবর্ষের গভর্নর জেনারেল হয়েছিলেন, কিন্তু তার মধ্যেই তিনি করে ফেলেছিলেন এক যুগান্তকারী পরিবর্তন। ভারতীয় সংবাদ মাধ্যমকে করে দিয়েছিলেন স্বাধীন। ওনাকে এই কারণে বলা হয় লিবারেটর অফ ইন্ডিয়ান প্রেস। কিন্তু তৎকালীন ব্রিটিশ শাসক একদমই এই জিনিসটাকে পছন্দ করেননি, তাই তার বদলি হয়ে যায়। কিন্তু তার অবদানের কথা না ভুলতে পেরে বিল্ডিংটা তার নাম অনুসারেই নামাঙ্কিত করা হয় দি মেটক্যাফ হল। 1835 সাল থেকে 1836 সাল অবধি ভারতের গভর্নর জেনারেল ছিলেন জেনারেল লর্ড মেটক্যাফ। এবার আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার এই হলঘরটি থেকে বেরিয়ে গেলাম এবং প্রবেশ করলাম বলিদান ঘরে, যেখানে আছে স্বাধীনতার যুদ্ধে বাঙালিদের অবদানের কথা, ছবিসহ সেই সব বীর যোদ্ধাদের নাম। ক্ষুদিরাম বোস থেকে মাতঙ্গিনী হাজরা সবাই আছেন এই বলিদান ঘরে। কবিগুরু রবীন্দ্রনাথ থেকে শুরু করে রাজা রামমোহন রায়, নেতাজি সুভাষচন্দ্র বসু থেকে শুরু করে বেগম রূপেয়া, স্বামী বিবেকানন্দ, কিছু বিখ্যাত উক্তি পড়লে বোঝা যায় যে ঘরে বাইরে প্রবল বিরোধিতার মুখে পড়েও কিছু বিখ্যাত মানুষ কিভাবে বাংলা তথা সমগ্র দেশকে এগিয়ে চলার পথ দেখিয়েছিলেন। এই বলিদান ঘরে তার প্রমাণ পাওয়া যায়। এই বলিদান ঘর থেকে বেরিয়ে এলাম এবং সামনে করিডোরে বিশাল সুন্দর আলপনা দেওয়া রয়েছে এবং আমরা প্রবেশ করতে চলেছি কনজারভেশন ওয়ার্ক অফ
মেটকাফ হলের ঘরের ভেতরে, যেখানে এই মেটকাফ হলের কনজারভেশনের ছবিগুলি রয়েছে। মেটকাফ হলটি প্রথমে কেমন অবস্থায় ছিল এবং পরে রেনোভেশন করার পর কেমন দেখতে হয়েছে তা দেখানো হয়েছে এই কনজারভেশন ওয়ার্ক অফ মেটকাফ হলের ভেতরে। কনজারভেশন ওয়ার্ক অফ মেটকাফ হলের এই ঘরটিকে সমগ্র দিক থেকে দেখানোর চেষ্টা করলাম আমার এই ভিডিওতে। এবার আমি এই হল ঘরটি থেকে বেরিয়ে যাচ্ছি এবং এই ঘর থেকে বেরোলেই সামনের করিডোরে তোমরা দেখতে পাবে একটি বেশ সুন্দর গোলাকার আলপনা দেওয়া রয়েছে, কিন্তু এই আলপনাটি কোনো রকম হাতে দেওয়া হয়নি। তোমরা দেখতে পাবে উপরের দিকে তাকালে একটি সুন্দর স্ট্রাকচারকে, তার উপরে ঝুলছে একটি লাইট, সেই লাইটের আলো ফেলা রয়েছে এবং সেই লাইটের ছায়াটাই নিচে পড়ে একটি সুন্দর গোলাকার আলপনার সৃষ্টি করেছে। হলঘরটি থেকে ডান দিকের গেট দিয়ে প্রবেশ করতে চলেছি। সামনের ওই সিঁড়ি দিয়ে ওঠার আগে ডান দিকে রয়েছে একটি হাতে টানা রিক্সা। এটার মধ্যে তোমরা যে কেউ সুন্দর সুন্দর মেসেজ লিখে রেখে যেতে পারো। যেমন দেখো, অনেকেই সুন্দর সুন্দর মেসেজ লিখে রেখে গেছে। ওপরে ওঠার সিঁড়িটা ভীষণ সুন্দর, যেন ওয়াকিং আর্ট গ্যালারি। আছে পুরনো কলকাতার কিছু দুষ্প্রাপ্য ছবি, সাথে বাংলার যুগান্তকারী ছায়াছবি আর নাটকের পোস্টার্স। অসম্ভব একটা ভালো অনুভূতি পাবে এই সিঁড়ি দিয়ে উঠলে। কাঠের প্রশস্ত সিঁড়ি দিয়ে দোতলার ঘরে উঠতে গিয়ে দেওয়াল জুড়ে ছড়িয়ে রয়েছে অসংখ্য বিখ্যাত বাংলা সিনেমা এবং পুরনো বিজ্ঞাপনের পোস্টার। টাইম মেশিন ছাড়াই কাউকে গত 5টি দশকে সফর করিয়ে আনতে পারবে। আগন্তুক থেকে পরশপাথর, আদর্শ হিন্দু হোটেল থেকে জিন্দের বন্দি, অযান্ত্রিক থেকে সুবর্ণরেখা অথবা পুরনো ক্যালেন্ডার থেকে সেলাই মেশিন, গ্রামাফোনের বিজ্ঞাপন, সিঁড়ির প্রত্যেক ধাপে বিগত সময়ের গল্প তুলে ধরা হয়েছে। আপনারা এখানে ফেলুদার ফেমাস ছবি সোনার কেল্লা থেকে শুরু করে কাবুলিওয়ালার ছবির পোস্টার দেখতে পাবেন। 1952 সালে এসপ্ল্যানেডটা দেখতে কেমন ছিল সেটারই কিন্তু একটা বিরাট বড় ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পোস্টার লাগানো রয়েছে এখানে। ঠিক তার ওপরেই রয়েছে মহানায়ক উত্তম কুমারের ফেমাস ছবি অ্যান্টনি ফিরিঙ্গি। সিঁড়ি দিয়ে দোতলায় উঠতেই দেখতে পাওয়া গেল একটি হলঘরের মাঝে রয়েছে একটি বিরাট বড় নৌকা। কলকাতা যে আসলে বন্দর শহর সেটাই মনে করিয়ে দেওয়ার জন্য রাখা হয়েছে এই নৌকা। প্রবেশ করলাম নৌকার হলঘরটির মধ্যে। নৌকার ঠিক ওপরেই একটি সুন্দর কাজ করা আছে। খুব ভালো করে দেখলে তোমরা বুঝতে পারবে এই হলঘরের কোনায় একটি প্রজেক্টর রয়েছে, সাউন্ড সিস্টেম লাগানো রয়েছে তাতে। এই সাউন্ড সিস্টেম থেকে কন্টিনিউ জলের স্রোতের সাউন্ড আসছে এবং ওই প্রজেক্টর থেকে উপরে যে কাজ করা আছে তার মধ্যে থেকে জলের ছাওয়া পড়ছে। মানে বোঝানো হয়েছে এই যে নৌকাটি, সেই নৌকাটি আসলে জলে ভাসছে। এবার এই নৌকার উপরে দেখো একটি ডিজিটাল বোর্ড দেওয়া আছে। এই ডিজিটাল বোর্ডে বিভিন্ন ধরনের প্রজেক্টরের মাধ্যমে ছবি দেখানো হতো, কিন্তু মেনটেন্যান্সের অভাবে এটা হয়তো খারাপ হয়ে গেছে, এখন আর চলে না এই জিনিসটা। আর এই ঘরের দেওয়ালে আছে বিভিন্ন বিখ্যাত শিল্পীদের হাতে আঁকা কলকাতার বহু পুরানো ছবি।
নৌকার হলঘর থেকে বেরিয়ে আমরা প্রবেশ করলাম সিটি অফ ইনফ্লুয়েন্সের ঘরে। এই ঘরে কলকাতাকে সিটি অফ ইনফ্লুয়েন্স কেন বলা হয়েছে তা সম্পূর্ণ বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে ছবি এবং পোস্টারের মধ্যে দিয়ে। সিটি অফ ইনফ্লুয়েন্সের ঘর থেকে বেরিয়ে আমরা যে ঘরে প্রবেশ করলাম সেই ঘরটি হচ্ছে স্লাইস অফ সিটি লাইফের ঘর, যে ঘরে বলা হয়েছে ট্যাক্সি, দুর্গাপূজা, আড্ডার বিভিন্ন ছবি ও পোস্টারের মধ্যে তুলে ধরা হয়েছে কলকাতা যে যে জিনিস দিয়ে চেনা যায় সেই সব জিনিসের একটি দুষ্প্রাপ্য ছবি। দুর্গাপূজার পুষ্পাঞ্জলিতে ব্যস্ত মহিলা থেকে শুরু করে নাখোদা মসজিদে অপেক্ষা করছে একটি ছেলে। চীনা নববর্ষ পালন থেকে খ্রিস্টানদের গুড ফ্রাইডে উদযাপন থেকে ইহুদিদের উৎসব সবকিছুই এই ঘরে ছবির মাধ্যমে জায়গা পেয়েছে। বাঙালির কালচারকে সম্পূর্ণ তুলে ধরা হয়েছে, যেমন বাঙালির চায়ের দোকানে বসে আড্ডা দেওয়া, চা খাওয়া, বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা, এই সমস্ত ছবি দিয়েই এই রুমটি পরিপূর্ণ। এই রুমটিতে আছে কলকাতার কিছু দুষ্প্রাপ্য ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবির পোস্টার। রুমের এই পোর্শনটিতে বোঝানো হয়েছে দ্য সিটি অফ কনফিডেন্সের কথা। এখানে পুরোনো দিনের কলেজ স্ট্রিটের ছবি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পোস্টারের মাধ্যমে তুলে ধরা হয়েছে এবং কলকাতার কিছু দুষ্প্রাপ্য ছবি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পোস্টারের মাধ্যমে তুলে ধরা হয়েছে এই রুমটির মধ্যে দিয়ে। এবার আমি যে ঘরটিতে প্রবেশ করছি সেই ঘরটিতে দেখানো হয়েছে বাংলা এবং বাঙালিকে নিয়ে যে কথা হচ্ছে, সেখানে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা তাকে তুলে ধরা হবে না, সেটা তো হতে পারে না। এখানে দেখানো হয়েছে দুর্গা মায়ের একটি সুন্দর অসম্পূর্ণ মাটির মূর্তি, যেন বোঝানো হচ্ছে মূর্তিটি সবে বানানো শুরু করা হচ্ছে এবং তার নিচে অসংখ্য ধুনুচি এবং দুপাশে দুটি বড় সুন্দর চাঁদমালা রয়েছে। এখন আমি যে ঘরটিতে প্রবেশ করছি সেই ঘরটিতে প্রথমেই রয়েছে পুরনো দিনের বাঙালিদের সব থেকে জনপ্রিয় একটি ইনডোর গেম ক্যারাম। এখন তোমাদেরকে যে জিনিসটা দেখাতে চলেছি সেটি হচ্ছে বাঙালি যেগুলো করতে সব থেকে বেশি ভালোবাসে, যেমন বাঙালি মাছ খেতে ভালোবাসে, বাঙালি মিষ্টি খেতে ভালোবাসে, বাঙালি সঙ্গীত খুব ভালোবাসে, বাঙালি রাস্তায় দাঁড়িয়ে ফুচকা খেতে ভালোবাসে, বাঙালি কফি হাউসে বসে আড্ডা দিতে ভালোবাসে এবং সেই সব জিনিসই কার্টুনের মাধ্যমে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে এখানে। এবং তার ঠিক ওপরেই রয়েছে কলকাতার অন্যতম জায়গাগুলোর ছবি, যেমন ভিক্টোরিয়া, হাওড়া ব্রিজ, মনুমেন্ট এবং কলকাতা বলতে আমরা যা বুঝি এগুলো ট্যাক্সি, হাতে টানা রিক্সা, ডাবল ডেকার বাস, এই সবই কিন্তু দেখানো হয়েছে ছবির মধ্যে দিয়ে। বাঙালি মানে গান গাইতে পারে, গল্প লিখতে পারে, নাচতে পারে, ভালো অভিনয় করতে পারে, বাঙালি সম্পর্কে এরকম ধারণা বহু বছর ধরে রয়েছে এবং তার কারণ এই সকল ক্ষেত্রে বিশ্ববিখ্যাত বাঙালিদের অবদান, নাচ গান, থিয়েটার, সাহিত্য, এই সব ক্ষেত্রেই বাঙালিদের কিছু অবদান ছবি এবং লেখার মাধ্যমে মানুষের কিছু বলতে চায় দোতলার এই ঘর। সামনে তোমরা ঢাক দেখতে পাচ্ছ এবং আমি যে এখন ঘরটিতে প্রবেশ করতে চলেছি সেই ঘরটিকে বলা হয় সিটি অফ সেলিব্রেশনের ঘর। এখানে দেখো কত বড় বিশাল টোপর ঝোলানো অবস্থায় রাখা রয়েছে। বাঙালির বিয়েতে কি কি জিনিস লাগে এখানে সব কিছুকে রেখে বোঝানো হয়েছে। এখন আমি যে ঘরটিতে প্রবেশ করতে চলেছি সেই ঘরটিতে রয়েছে আমাদের জীবন থেকে বিলুপ্ত হয়ে যাওয়া এমন সব জিনিসপত্র, যেমন টাইপরাইটার, বায়োস্কোপ, গ্রামাফোন, এই সমস্ত কিছুই আমরা এখন আর ইউজ করি না। এই জিনিসগুলোই এখন আমাদের জীবন থেকে সত্যি বিলুপ্ত হয়ে গেছে। এখানে আসলে তোমরা এই জিনিসগুলি দেখতে পাবে এবং নস্টালজিক তো অবশ্যই হবে।
তাই আসো একবার ঘুরে যাও আর দেখে যাও এই সুন্দর জায়গাটিকে, যেখানে আসলে তুমি আবার পুরোনো দিনে ফিরে যেতে পারবে। কেমন লাগলো ট্রাভেল উইথ সূর্যের সাথে মেটকা ফল কমেন্ট করে জানিও আর শেয়ার করে দিও সকলের সাথে। বেরিয়ে এলাম মেটকা ফলের বাইরে। যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, কমেন্টস করুন। থ্যাংক ইউ।